একটা মার্ডার হয়েছিল, এটা সত্য। তো সেই মার্ডারটা আমি সহ আমার ফুল ফ্যামিলিকে মানে আমাদের ইনভলভ ও করা একটা হয়েছে। প্রফেশনাল কিলার। ও শুধু এখানে খুন করে নাই, প্লাস গ্রামে অনেক চুরি ডাকাতি করছে। হচ্ছে যে আমি যখন রিক্সাটা নিয়ে বের হই, মোহাম্মদপুর থেকে দুইজন লোক আমার এখানে ওঠার পরে হচ্ছে তারা বলে যে কারণ বাজার যাবে এবং চলে আসবে। তো ভাড়া ঠিক করা হচ্ছে 350 টাকা। যখন আমি তাদের নিয়ে যাই, একজন আমাকে বলছে যে, মানে একজন বসেছিল, আরেকজন বলছে যে ভাইয়া আপনি আমার সাথে আসেন, আমাকে জাস্ট বস্তাগুলো তুলতে হবে, আমি কিছু আলু কিনেছি বেশ ভারী, তো আমি একা পারবো না, আর এই ভাইয়া বসুক আপনার একসাথে। আমি বললাম ঠিক আছে তাহলে চলেন। তো যখন যাচ্ছি, যাওয়ার পরে উনি বলছে যে আমার কাছে কিছু টাকা কম আছে, আপনার কাছে কি 500-600 টাকা হবে? তো আমি মানিব্যাগ খুলে দেখলাম যে মানে আমার কাছে 500-600 টাকা হবে না। আমি বললাম 495 টাকা আছে, আপনি 90 টাকা নেন। পরে বলছে ঠিক আছে আমাকে দেন, আমি ভাড়ার সাথে মিলিয়ে আপনাকে টাকাটা দিয়ে দিব। তো এই কথা বলার পর আমার থেকে 490 টাকা নিল। নেওয়ার পরে হচ্ছে যখন মানে বস্তা তোলার জন্য একটা বস্তার সামনে আমাকে নিয়ে গেছে, বস্তাটা আদৌ তাদের ছিলই না। তো একটা লোক আসলো, যখন মানে অন্য একজন লোক ছিল সাথে, আমি ঠিক জানতাম না। পরে উনি বলছে যে আপনাকে মানে মাল দেওয়া যাবে না। তো উনি বলছে কেন মাল দিবেন না? বলছে আগের আপনার বাকি আছে কিছু টাকা, তো আপনি সেটা আগে ক্লিয়ার করেন। বলছে 2000 টাকা দিলে কি এখন হবে? বলতেছে যে হ্যাঁ হবে। তো আমাকে মানে যার সাথে আমি গেলাম হেঁটে, সে আমাকে বললো যে ভাই এক কাজ করেন, যে রিক্সাতে বসে আছে তার কাছে গিয়ে 2000 টাকা আপনি নিয়ে আসেন। তো আমি ভাবলাম যে একজন তো বসে আছে, উনি তো এখানে আছে। তো আমি রিক্সার কাছে গিয়ে দেখলাম যে আমার রিক্সাটাও নাই, সেই ব্যক্তিটাকেও আমি আর খুঁজে পাই নাই। তো হুট করে আবার দৌড়ে এখানে ব্যাক করলাম, যে আমাকে টাকাটা আনার জন্য পাঠাইছে, আমি তাকেও পাই নাই। ইভেন সাথে যে মানে বিক্রেতা যাকে সাজানো হয়েছিল, আমি তাকেও আসলে আর খুঁজে পাইনি। আচ্ছা, তো বর্তমানে এই যে ডিজিটাল যুগে এরকম আবুল ছেলে এখনো থাকে বলেন তো? না আসলে এটা মানে বিশ্বাস তো করতে হবে, কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। শান ভাই, রিক্সাটা কি আপনার নিজের ছিল না ভাড়া? না না, এটা ভাড়া রিক্সা ছিল। আচ্ছা, ভাড়া আপনি কত টাকা ভাড়া দিতেন দৈনিক? 300 টাকা। 300 টাকা। মানে রিক্সা নিয়ে আপনি আপনি তো একজন ইয়ং ছেলে, জি ইয়ং জেনারেশনের ছেলে, আপনি অনেক কিছুই করতে পারতেন। জি। আপনি মানে সবকিছু বাদ দিয়ে রিক্সা নিয়ে আসলে বের হয়েছে হয়েছেন কি কেন? যে আমার পার ডে ইনকামের একটা মানে লাইন দরকার ছিল। হ্যাঁ, মান্থলি স্যালারি হবে এরকমটা আমি আসলে চাচ্ছিলাম না, কারণ যেহেতু মা অসুস্থ ছিল, পার ডে হচ্ছে খরচ হচ্ছিল। তো কোনো যদি আমি জব করি সেখানে পার ডে স্যালারি কোনো ওয়ে নাই, দ্যাটস ওয়াই আমার সেই রিক্সাটাই চুজ করতে হয়েছে। আর সেক্ষেত্রে হচ্ছে চাইলে অন্য কাজ করা যেত অ্যাজ এ লেবার, কিন্তু সেক্ষেত্রে আমার জন্য মানে হার্ড ওয়ার্ক হয়ে যেত, যতটা আমি আসলে অভ্যস্ত ছিলাম না সেই ব্যাপারগুলোতে। আচ্ছা শান ভাই, আমরা আপনার সেই রিক্সা হারানোর পরে 71 টেলিভিশন আপনাকে নিয়ে যখন নিউজ প্রচার করেছে, তখন কিন্তু আমরা দেখেছি সুন্দরবন অপারেশন র্যাবের পক্ষ থেকে আপনাকে একটি রিক্সা তারা দিয়েছেন, জি। নিউ রিক্সা দিয়েছেন। সেই রিক্সাটি কি আছে? না, সেই রিক্সাটা আমার কাছে নাই, কারণ আমি মানে যে ব্যক্তির থেকে ভাড়া রিক্সাটা নিয়েছিলাম তার তো একটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ হিসেবে আমি তাকে রিপ্লেস করেছি, রিক্সাটা দিয়ে দিয়েছি। তাকে দিয়ে দিয়েছে? জি আপনি যার কাছ থেকে রিক্সাটি নিয়েছেন, যে রিক্সাটি আপনার কাছ থেকে চুরি হয়েছে, জি। সেটা তো পুরান ছিল, আর র্যাবের পক্ষ থেকে আপনাকে যেটি দেওয়া হয়েছে সেটি একেবারে নিউ ছিল। জি। তো দুইটা কেমন হলো না? না আসলে হচ্ছে যে আমি যে রিক্সাটা হারিয়েছিলাম সেটা ব্যাটারি অপারেট ছিল, হ্যাঁ মানে অটো ছিল। আর যেটা আমাকে র্যাব থেকে দিয়েছে সেটা হচ্ছে একটা মানে প্যাডেল চালিত বাংলা রিক্সা ছিল, ম্যানুয়াল? হ্যাঁ ম্যানুয়াল রিক্সা ছিল। এই কারণে হচ্ছে মানে খুব বেশি মানে তফাৎ ছিল না এটার মধ্যে, নতুন হলেও। আর যতই বা হোক, যেহেতু আমি তার একটা ক্ষতি করেছি, সেটা ক্ষতিপূরণ প্রাপ্য ছিল আমার মনে হয়েছে, এই জন্য আমি তাকে সেটা হ্যান্ড ওভার করে দিয়েছি অলরেডি। আর এছাড়াও আপনি মানে 71 টেলিভিশন থেকে যে নিউজটা প্রচার করার পরে কিন্তু অনেকেই আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, জি। এবং অনেক মেয়েরাই কিন্তু আবার আপনাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। তো সব মিলিয়ে আপনি এই পর্যন্ত কিরকম সহযোগিতা পেয়েছেন? আহ, আসলে হয়েছে কি যে যখন বিকাশে আমাকে হেল্প করতে বলা হলো, অনেকেই হেল্প করতে চেয়েছিল, কিন্তু আম, কিছু হেল্প পাওয়ার পরে লাইক আমি হচ্ছে 10,000 মতো হেল্প যখন পেয়েছি বিকাশে, তখন আমার মনে হয়েছে যে আসলে আমার বিকাশে হেল্পের দরকার নেই, আমার মানে লিকুইড ক্যাশের কোনো দরকার নেই। কারণ হচ্ছে যে আমি একটা প্রবলেমে ছিলাম, মায়ের অপারেশন দরকার ছিল, তারপর হচ্ছে একটা জব দরকার ছিল, স্টাডিটা রান করতে চাচ্ছিলাম। একটা কোম্পানি থেকেই হচ্ছে মায়ের অপারেশনের ফাইন্যান্সটা করেছে, আবার সেই কোম্পানিটাই হচ্ছে আমাকে জবও দিয়েছে, ইভেন স্টাডির মানে দায়িত্বটাও তারাই নিয়েছে। সেক্ষেত্রে তো আসলে আমার সব মানে যত চাওয়া ছিল সবগুলো আমি ফিল করতে পেরেছি। যে তো কোম্পানি থেকে মানে আপনাকে মানে সহযোগিতা করা হয়েছে বা জব দিয়েছে, জি তারা বলেছে আপনি চাইলে রাজশাহী, রাজশাহী তাদের যে অফিস আছে
সেখানেও আপনি অফিস করতে পারবেন এবং ঢাকাও অফিস করতে পারবেন জি। আপনি চাইলে। জি। মানে আপনি, আপনার ইচ্ছা কি, আপনি কোথায় মানে আমি আসলে ঢাকাতে থাকতে চাচ্ছি না, আমি রাজশাহীতে চলে যাবো ইনশাআল্লাহ। রাজশাহীতে চলে যাবেন? জি। আচ্ছা, এছাড়াও যে যে সকল মেয়েরা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এ পর্যন্ত কয়টা বিয়ের প্রস্তাব পেয়েছেন? পেয়েছি তো বেশ কয়েকটা, আসলে ওরকম ভাবে গোনা হয়নি, তবে মোস্ট প্রবাবলি 19 জন হবে আর কি। 19 জন হবে। জি। যে এর মধ্যে এই 19 জনের মধ্যে কাউকে পছন্দ হয়েছে কিনা? এখনই আপাতত বিয়ের কথা ভাবছি না, যেহেতু আপনারা সবাই জানেন ফাইন্যান্সিয়াল অবস্থা অতটা ভালো না, যেহেতু মানে পুরুষ পুরুষ হওয়ার পরে হচ্ছে ফাইন্যান্সিয়াল অবস্থা যখন মানে খারাপ থাকে, আমার মনে হয় না যে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া উচিত হবে, কারণ আরো একজনের দায়িত্ব মাথায় আসতে চাচ্ছে। তো ফাইন্যান্সিয়াল অবস্থা যতদিন পর্যন্ত উন্নতি না হয়, আমি আসলে চাচ্ছি না যে মানে এইসব বিষয়ে ভাবতে। আচ্ছা শামীম ভাই, আমরা কিন্তু একটা জিনিস জানি না, সেটি কিন্তু গোপনই রয়ে গেল। জি। আপনার হোম ডিস্ট্রিক্ট বা গ্রামের ঠিকানা, আপনার আমার ফ্যামিলিতে কে কে আছে যদি একটু খুলে আমার বলেন। ফ্যামিলিতে বাবা মারা গেছেন, ফ্যামিলিতে আছে হচ্ছে মা, আর বড় একটা বোন আছে, বিয়ে হয়ে গেছে, আর একমাত্র ছেলে আমি। একমাত্র ছেলে আর আপনার হোম হোম ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হচ্ছে কেরানীগঞ্জ, রোহিতপুর। আপনার জন্মস্থান? জি। গ্রামের বাড়ি নেই? গ্রামের বাড়ি যেটা, জন্মস্থান একই। কেরানীগঞ্জ। জি। আচ্ছা, আমরা কিন্তু একটি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের নজরে পড়েছে, জি। আপনার হোম ডিস্ট্রিক্ট কেরানীগঞ্জ না, সেখান থেকে কিন্তু আপনাকে তারা যেমনটি বলেছে বা যেভাবে তারা নিউজটা প্রচার করেছে, আপনি একজন কুখ্যাত খুনি বা আপনি আসামি। আচ্ছা। আহ, এই বিষয়ে মানে আপনি আপনাকে আপনি এখন জামিনে রয়েছেন, জি। মানে এই বিষয়ে আপনি একটু ক্লিয়ার করবেন, আপনার নজরে পড়েছে কিনা? হ্যাঁ, আমি সেটা দেখেছি। আসলে হয়েছে কি যে একটা পাস্ট আমার ছিল, আমি গত কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছি সেটা। একটা পাস্ট আমার ছিল, তো সেই পাস্টটার সাথে কোনোভাবে আমি ইনক্লুডেড ছিলাম না, আমি কোনোভাবেই জড়িত ছিলাম না, আমি সেটাতে গিলটিও ছিলাম না। ইভেন যখন মামলাটা দায়ের করা হয়, মামলার ফার্স্টে এজাহার দায়ের করা হয়, এজাহারেও আমার নাম ছিল না। পরে পুলিশ হচ্ছে তাদের মন গড়া একটা ইয়ে করে আমাকে চার্জশিটের মধ্যে আমাকে জড়ায়, এজাহারে আমি ছিলামই না, অথচ সেই মামলাটার মধ্যে আমি বেশ কয়েকদিন হচ্ছে জেল খেটেছি, তারপরে হচ্ছে আমি ভুক্তভোগী হয়েছি, যে মামলাটা আমি এজাহারেই ছিলাম না। তো এই ক্ষেত্রে আমি সেই ব্যাপারটাতে গিলটি না। আর যারা হচ্ছে আমাকে নিয়ে এই ব্যাপারগুলো ঘটাচ্ছে, বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে অনেকে ডাকছে, যারা আসলে শুভাকাঙ্ক্ষী যেমন থাকে, অবশ্যই আমার এগেনস্টে কিছু লোক আছে যারা কাজ করছে, তারাই হচ্ছে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছে। ব্যাপারটা হয়েছে কি, যখন হচ্ছে একটা ভিডিওতে অনেকে অনেকে অনেক কিছু বলতে পারে, আচ্ছা এটাতে আমার কোনো হাত নেই যে এইভাবে করবেন না বা এইভাবে করবেন, আমি তাও কাউকে রিকোয়েস্টও করতে যাই নাই। এখন কথা হচ্ছে এই ঘটনাটা ঘটেছে, ঘটনা ঘটার পরে এজাহার দায় করা হয়, সেখানে আমার নাম আসে নাই, চার্জশিটে আমার নাম দিয়েছে, যত সবকিছুর পরে কথা হচ্ছে যে বিজ্ঞ আদালত সেটাকে মানে আমলে নিয়ে একটা বিচার করেছে, বিচারে তারা রায় দিয়েছে, হাইকোর্ট থেকে বলেছে যে আমি হচ্ছে বাইরে থাকবো, আমার বেলের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, সেখানে কিন্তু আমাকে খুনি বলা হয় নাই। প্রত্যক্ষ কোনো দোষী ছিল না যে দেখেছে যে আমি এই কাজটা করেছি। হ্যাঁ, প্রত্যেকে মানে সন্দেহের উপরে ব্যাপারটা মানে মামলাটা দায়ের করানো হয়েছিল। ছিল নাকি যে আমার চাচাতো ভাইয়ের ছেলে। তো সন্দেহের উপরে মামলাটা দায়ের করা হয়েছিল। আপনার তারা তো এভাবেও আরো বলেছে যে আপনার সেখানে বিল্ডিং রয়েছে, ভালো দালান কোঠাও রয়েছে, জি। আপনি ব্যাপক অর্থ সম্পদের মালিক, জি। আপনি সেখান থেকে ঢাকায় এসে আত্মগোপনে আছেন। ব্যাপারটা হচ্ছে যে যারা আমার পিছনে লেগেছে, অনেক আগে থেকেই লেগেছে, 2016 সাল থেকে তারা পিছনে লেগে আছে। যখন আমি জামিনে বের হয়ে আসলাম, জামিনে বের হয়ে আসার পরে আসলে তারা কোনোভাবে আমাকে থাকতে দিচ্ছে না। ইভেন এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আপনারা চাইলে হচ্ছে একটু কথা বলতে পারেন মানে ইয়েদের সাথে। আমি আমার স্থানীয় প্রশাসনকে, আমাকে আমার নিজের বাড়ি থেকে বেদখল করা হয়েছে, সেখানে মানে যেতেই দিচ্ছিল না। তো আমাদের পুলিশ সুপার যিনি ছিল, হ্যাঁ, পুলিশ সুপারের সাহায্য নিয়ে আমি আমার নিজের বাড়িতে যাই। দালান কোঠা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, কিন্তু আসলে কোনো কিছু আমি ভোগ দখল করতে পারিনি। যদি আসলে এগুলো দখল আমি মানে ভোগ দখল করতেই পারতাম, তাহলে রিক্সা চালানোর মতো একটা কাজ আমার করতেই হতো না। আপনার কল রেকর্ডও তারা প্রকাশ করেছে? না, কল রেকর্ডটা হয়েছে যে আমি একজন সাংবাদিকের সাথে কথা বলেছি, তিনি একটা অ্যাজ এ পোর্টাল কল রেকর্ডটা প্রকাশ করেছে, তারা আমার সাথে যোগাযোগ করেনি। আর তাহলে তো কল রেকর্ডটা তো আপনার? জি, কল রেকর্ডটা আমার ছিল। আপনার সঙ্গে তাহলে যোগাযোগটা করেছে? আমি ঠিক মানে নামটা বলতে পারছি না। উনি একটা নিজের সাংবাদিক মানে পরিচয়ে আমার সাথে কথা বলেছে, তার সাথে আমি ওই ওয়েতেই কথা বলেছি। আসলে কে কথা বলেছে আমি তো সামনাসামনি দেখিনি, কথা হয়েছে ফোনে। আচ্ছা, সব মিলিয়ে মানে যারা এই কাজগুলো করেছে, আপনি এখন আপনার মাকে নিয়ে এই দুঃসময়ে মাকে নিয়ে আপনি যখন ব্যস্ত বা আপনার মার অপারেশন বা আপনার মার চিকিৎসা চালাতে আপনি যখন হিমশিম খাচ্ছেন, তখনই কিন্তু আপনার আসলে ঘটনাতে আমি ইনভলভ না থাকলেও তাদের একটা ক্ষতি হয়েছে, তারা একটা ছেলে হারাইছে।
তো সেই বিষয়ে তারা যা বলছে আমার আসলে তাদেরকে দায়ী করার মতো কোনো কিছু নাই। আমি তাদের জন্য অবশ্যই দোয়া করব যেন তারা স্বজন হারানোর দুঃখটাও ভুলতে পারে। আর সেই ইনসিডেন্টে কিন্তু আমার বাবাও মারা গেছে, আমি কিন্তু আমার বাবাকেও হারিয়েছি। তো স্বজন হারানোর দুঃখটা আমি তাদের চেয়েও হয়তো বা ভালো জানি। কারণ হচ্ছে আমার বাবাকে যখন মানে আমার বাবা যখন মারা গেছে আমি তার লাশটাও দেখতে পারিনি। আর আমি খবরটাও পেয়েছি অনেক পরে। তো সেক্ষেত্রে কিছু বলার নাই, তারা যেটা করছে করুক। একটা ব্যাপার তো আপনারা জানেন কিনা, মোশনের সেকেন্ড লতে আছে যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমার একটা ঘটনা ঘটেছে, মানুষ আমাকে ভালোবেসেছে, মানুষ আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি নতুন করে একটা লাইফ সাজাতে চাচ্ছি। তো তার বিপরীত প্রতিক্রিয়া হিসেবে এটা পাচ্ছি সবার কাছ থেকে। ওরা যেরকম মানে অনেকে ঘৃণা করেছে, অনেকে ভালো করেছে। তো আমি আসলে সবার জন্য এই শুভকামনা আমার পক্ষ থেকে। আপনি যখন নতুন একটা জীবন চাচ্ছেন বা নতুন একটা লাইফে আপনি যাচ্ছেন, তখনই কিন্তু আপনার পিছনে মানে অনেক আলোচনা বা সমালোচনা হচ্ছে। তো সে বিষয়ে আপনি কি বলবেন? সমালোচনা আসলে হবেই, সমালোচনা থাকবেই, প্রত্যেকের পেছনে কেউ না কেউ থাকে। কথায় আছে তো আসলে সমাজ, কেউ যখন একটু এগিয়ে যায় লাগাম ধরার জন্য কেউ না কেউ বসে অবশ্যই থাকছে। তো সেটাকে আমি মেনে নিয়েছি আসলে। তবে আমি চাইবো যে আমি যেভাবে থাকছি বা যেই সৎ পথে আছি, আমি অবশ্যই একজন সৎ মানুষ। যদি না হইতাম তাহলে তো অবশ্যই অসৎ পথে না গিয়ে তো রিক্সা চালানোর মতো কাজ আমার করতে হতো না। তো আমি আসলে আল্লাহর কাছে এইটুকু দোয়া করবো যে আমি যেন আমার এই পথটাকে ধরে রাখতে পারি, আমি যেন সৎ থাকতে পারি। আচ্ছা শামীম ভাই, তারা যে বলেছে আপনি আত্মগোপনে রয়েছেন। না, আত্মগোপনে যদি থাকতাম তাহলে হচ্ছে যে এতগুলো মিডিয়া আমার নাম্বারটা হচ্ছে পাবলিক করা, চাইলে তো আমাকে পুলিশ নিয়ে যেতে পারতো, তাই না? ইভেন গতকালকে হচ্ছে একটা ইন্টারভিউতে আমার লয়ারের সাক্ষাৎও নিয়েছে, ইভেন তারা এই ভিডিওসও নিয়েছে। এই কথাগুলো আসলে কোনো ভিত্তি নাই। চেষ্টা করছে, তো আসলে তাদের মতো তারা এর চেষ্টা করুক। কারণটা কি শামীম ভাই? মানে আপনার সাথে তাদের কোনো মানে শত্রুতা তো কোথা থেকে আসছে এটা তো আপনারা শুনেছেন, কারণ যেহেতু মামলা একটা ছিল তাদের সাথে, সেই শত্রুতা তো শেষ হয়ে যায় নাই। মামলা শেষ হওয়ার পরে শত্রুতা কিন্তু শেষ হয়ে যায় নাই, হয়ে যাবে শামীম ভাই, আরেকটু আমি যোগ করতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে আপনি এখন যে পজিশনে রয়েছেন, তো তাদের এই ভিডিওটা আপনার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে কিনা বা অকল্যাণ বয়ে? অকল্যাণ তো অনেক আসলে বয়ে আনবে, কারণ হচ্ছে যে অনেকে, মরিয়ম মান্নান নামে একটা মেয়ে আছে, তাদের সাথে আমাকে কম্পেয়ার করা হচ্ছে। তার ঘটনাটা প্রি প্ল্যান ছিল আর আমারটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্টে যে ঘটনাটা ঘটে আর প্রি প্ল্যান যেটা, তার সাথে কোনোদিনও কোনো সংযুক্ত থাকতেই পারে না। আর আমারটা ঘটনাটা ঘটেছে একটা রাতকে কেন্দ্র করে। সেই রাতটা সম্পূর্ণ সত্য ছিল, সেটার সাথে তো আমার পাস্ট কোনোভাবে মিলান মানে অ্যাড করা যাবে না, কারণ পাস্ট ছিল পাস্টের মধ্যে আর সেই রাতটা ছিল সেই রাতের মধ্যে। যখন আমি আমার মানে সেই রাতের অ্যাক্সিডেন্টে আমি উঠে যাচ্ছিলাম তখন আমার পাস্ট দিয়ে আমাকে টেনে ধরছে, এটা তো অবশ্যই ঠিক না। আর যারা হচ্ছে যে আমাকে হেল্প করেছে, শুভাকাঙ্ক্ষী যারা ছিল, তারা এখন একটা দ্বিধার মধ্যে আছে যে আমি আসলে মানে যার জন্য দোয়া করছি সে মানুষ আসলে ঠিক কি ভুল, সেই ব্যাপারটা নিয়ে আসলে তারা একটা দ্বিধার মধ্যে। আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে সে রাতে কোনো সংযুক্ত ছিলই না। আসলে কি ছিল, সেই রাতে একটা ঘটনা ঘটেছে, সেই রাতের ঘটনাটাকে কেন্দ্র করে এত ভাইরাল হওয়া, তারপরে এটা এটা গিফট পাওয়া, হেল্প পাওয়া। সেখানে ব্যাকগ্রাউন্ডে যে পাসটা সেটা আসবেই বা কেন? তার সাথে কোনো সংযুক্ত থাকার তো কোনো মানে ওয়েই নাই। খুব বেশি কিছু বলার নেই আসলে। আমি যে পাসটাকে ছেড়ে আসছি, আমি সব ভুলে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। প্রত্যেকের আসলে একটা অপরচুনিটি পাওয়া উচিত। হ্যাঁ, তো আর যদি এখনই আমাকে এইভাবে টেনে ধরে বা আমাকে উঠতে না দেয়, সেক্ষেত্রে আমার যদি অপরচুনিটি না থাকে, আমি কিন্তু অবশ্যই যারা যে ঘটনাটাকে রটাইছে আমি কিন্তু খারাপ পথে যাওয়ার চেষ্টা করবো তখন, কারণ আমার কাছে কোনো অপরচুনিটি থাকবে না। আর যদি আমি যদি খারাপ হয়ে যাই, সেটা কিন্তু সমাজের জন্য হুমকি স্বরূপ, তাই না? কারণ একটা মানুষ খারাপ করলে নিজের সাথে করে না। সো আমি চাচ্ছি যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আর যখন আমি সুযোগটা পাবো সেক্ষেত্রে আমি অন্য একজনের সুযোগ হয়ে দাঁড়াতে পারবো, যেন মানুষকে হেল্প করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে তাদের কাছে এইটুকুই চাওয়া যে আপনারা না বুঝে এবং না জেনে বা কোনো কিছু ঘটনার সম্পূর্ণ বিশ্লেষণ না শুনে কোনো কিছু না ছড়াইলে আমার মনে হয় ভালো হবে। তারা হচ্ছে এত কোঅপারেটিভ ছিল যে আমার একটা ঘটনা ঘটেছে তারা এটাকে খোঁজারও চেষ্টা করতেছে। ইভেন আমাকে মানসিক সান্ত্বনার জন্য যে উপহারটা দিয়েছে, তাদের জন্য আসলে মানে এত পরিমাণ শ্রদ্ধা এবং দোয়া, আসলে একটা সারা জীবন কৃতজ্ঞতা বোধ করলেও আসলে আমার যাবে না। অনেকের অনেক খারাপ ধারণাও আছে, কিন্তু যখন কেউ বিপদে পড়ে তাদের শরণাপন্নই হয় আসলে। সেজন্য তাদের প্রতি শ্রদ্ধা থাকবে অনেক বেশি। তো শামীম ভাই, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শামীম ভাইয়ের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার বিবরণ শুনছিলাম। প্রিয় দর্শক, তিনি কিন্তু একদম ভাইরাল হয়েছেন ৭১ টেলিভিশনের মাধ্যমে, এবং আমাদের দেশে র্যাব বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছেন।
অপারেশন সুন্দরবন র্যাব কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছেন এবং একটি রিস্কা দিয়ে কিন্তু তাকে সহযোগিতা করেছেন। তারপরও তো আমরা এই ভিডিওর মাধ্যমে সেই কথাগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না দর্শক এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।